মেয়েরা যে ভালো করতেছে, মেয়েরা যে পড়াশোনা ভালো করতেছে, এটা থেকে ছেলেদের একটা শিক্ষা নেওয়া উচিত। কারণ নারী পুরুষের যে আকর্ষণটা, এটা থেকে একটা শয়তানের প্রভাবে খারাপ কিছু হইতে পারে। একটা ট্রাইব্যুনাল বানাইলো, ওই ট্রাইব্যুনালে বিচার চলতেছে, ও আল্লাহ, ওইটা যে বানাইছে তারে ফাঁসি হয়ে গেছে। আমার স্বপ্ন ব্যবসা করবো, কিন্তু মা বাবা চাই বিসিএস ক্যাডার হতে, কি করবো? এরকম আছে কারো কারো সমস্যা? যখন হচ্ছে একটা কাজ করতে যাবেন, তখন অতীতের কি হইতে পারতেন, কি হইতো, এই চিন্তাটা বাদ। আপনাদের যে ইয়াতে যে গালে পরিষ্কার করার জন্য, মানে চকচকা হওয়ার জন্য একটা ক্রিম মাখেন, কি জানি নাম, সবচেয়ে ফেয়ার এন্ড লাভলি, ফেয়ার এন্ড, এখন থেকে 1 নম্বর স্টুডেন্ট হবে যদি রেগুলার রিভিশন দেন। যারা কোরআনের হাফেজ হয় না, ওরা খালি রেগুলার রিভিশন দেয়, শুনবেন, সকালে রিভিশন, রাতে ঘুমার আগে রিভিশন, দুপুরে রিভিশন, অল টাইম রিভিশন। সামনের দিনে ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে একটা জিনিস কিভাবে হইতে পারে, এইটার প্রবলেমটা কিভাবে সলভ করা যেতে পারে, এই দক্ষতাটা যাদের বেশি থাকবে, সে সামনে অসাধারণ কিছু হইতে পারবে। ওই লোকগুলো কাজটা হইতে হবে যে আমি মানুষের উপকার করব, এইটা দিয়ে আমি সৎভাবে উপার্জন করবো, জীবনে আমি মানুষের কল্যাণে হচ্ছে জীবনটা লাগাবো, এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি মাস্তানি করবো, মুখ করবো, বিশ্বাস করেন দুনিয়া এটা নাই। এবং যে যত বেশি মাস্তানি করছে তার সাজা তত বেশি। এগুলো খুব ইন্টারেস্টিং। আমার স্বপ্ন ব্যবসা করবো, কিন্তু মা বাবা চাই বিসিএস ক্যাডার হতে, কি করবো? এরকম আছে কারো কারো সমস্যা? আচ্ছা আচ্ছা, এটা বলি শোনেন, বিসিএস দেওয়ার ব্যাপারটা আমি বলি। বিসিএস প্রতি 400 জনে একজনের হয়। 400 জনে কয়জন? একজন। মানে নর্মালি বিসিএস হওয়ার সম্ভাবনাটা পার্সেন্টেজের দিক থেকে কম, পার্সেন্টেজের দিক থেকে। আবার যদি আপনার মনও না চায়, আমি একটা সহজ জিনিস বলি, আপনি যে ব্যবসাটা করতে চান, এক্ষেত্রে আমি একটা জিনিস বলি, আব্বা আম্মার কাছ থেকে টাকা নিয়ে, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিয়ে ব্যবসায় সফল হওয়া যায় না। ব্যবসায় সফল হতে গেলে প্রথম টাকাটা আপনার নিজে ইনকাম করতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে হইতে পারে অল্প কিছু সাহায্য, 20-50 হাজার, 1 লাখ, সেটা অন্য কথা। কিন্তু আপনি যদি কন যে একটা ব্যবসা দেখছি 20 লাখ টাকা দাও, ডিমান্ডের টাকা না আনবো, হারাম, বরকত তো হবেই না, জীবন শেষ, সারা জীবন হচ্ছে বউয়ের টাকা, যে এই যে কি ডিমান্ডের টাকা যে না। আচ্ছা, কে কে আছে যে যৌতুক টাকা নিয়ে বিয়ে করবে? কে কে আছে? হাত উঁচু করি, আছে কয়েকটা। শোনো, যৌতুকের টাকা নিয়ে বিয়ে করার চাইতে আমি তো বারবার বলি, থালা, ভাঙ্গা থালা নিয়ে মসজিদের সামনে দাঁড়াবা, যৌতুক ছাড়া বিয়ে করবে, সবাই দিবে, বুঝা গেছে? প্রত্যেকে দিবে, প্রত্যেকে বলবে যে না এটা। যারা ব্যবসা করতে চায়, শোনো, এখানে একটা জিনিস বলি, ওই নোবেল একটা জিনিস বলে গেছে না, যে ব্যবসা করলে নিজের মালিক নিজে, মোটেই না। ও জিনিসটা হয়তো বুঝে না, আমি বুঝাই দেই। ব্যবসা যে করে সে জানে না তো, আমি একটু বলি। ব্যবসায়ী যারা 24 ঘন্টা মাথায় অ্যাক্টিভ রাখা লাগে, এত সস্তা ব্যবসা। ব্যবসা তুমি করবা, তুমি মনে করতেছ তুমি একটা জিনিস বিক্রি করছো, মানুষ নিয়ে যায় যদি দেখে খারাপ, তোমার নামে কি ভালো কথা কবে? সবসময় তোমাকে হচ্ছে জনগণ, কাস্টমার কি চায় সেটা সার্ভিস দিতে হবে। অনেকে মনে করে না যে আমি হচ্ছে মালিক। শোনো, আমি একটা জিনিস বলি, তোমরা যারা এখানে আছো না, মনে হয় না যে আমি যদি কলেজের একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হই, অনেক পাওয়ার। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দেখতেছে ভিসি স্যারের খুব পাওয়ার, ভিসি স্যার দেখতেছে ওনার যারা নিয়োগ দিচ্ছে তাদের খুব পাওয়ার, ওনারা দেখতেছে এমপিদের পাওয়ার, এমপিরা দেখতেছে মন্ত্রীদের পাওয়ার, মন্ত্রী দেখতেছে প্রাইম মিনিস্টারের কাছে কোনো দামে নাই। হাসিনার অবস্থা হলে তো শেষ। আর এরা যখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট যখন বিদেশে জাতিসংঘে যায়, ইউনূস স্যার বাদে, এদের দেখিয়ে মনে করেন, আমি তো দেখে কথা কইলাম, সবার সাথে বন্ধুত্বপূর্ণ না, তা ওইখানে মনে করেন যে 100টা দেশে, 150টা দেশের রাষ্ট্রপ্রধানরা আসছে, দেখবেন যে কিছু কিছু রাষ্ট্রপ্রধান আছে নিজে যায় সেলফি তুলবে, বুঝতেছেন? তা ওই মূর্খ রাষ্ট্রপ্রধান ওইটা দাম দেয় কেউ? ওর অবস্থা ওইখানে যায়, ওই যে একেবারে কিছু আছে না, যে কেউ কথা কয় না, মাথার মধ্যে কিছু থাকেও না, ওর বুদ্ধি শুদ্ধিও কম, ওই রাষ্ট্রপ্রধানের অবস্থা যায় ওইখানে গবেট টাইপের হয়ে যায়, ইডিয়েট। তার মানেটা কি বুঝাইলাম? মানেটা বুঝাইলাম, আপনি যেই কাজটাই করেন পৃথিবীতে, আপনি একেবারে শাহেনশাহ মালিক এটা বলে কিছু নাই। পৃথিবীতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি ইথিক্স মেনে, মোরালিটি মেনে, ধর্মীয়ভাবে যে নিয়ম কানুন আছে সেইটা মেনে ঠিকভাবে কাজ করলেন না। এরকম যে বিসিএস বা ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার পরে আমি এই রকম করে আমার জীবনটা তৈরি করব, এইরকম মনের মধ্যে অনেকের কিন্তু এরকম চাওয়া আছে। ইন্টারেস্টিং জিনিস, আপনি মনের মধ্যে যখন বলেন যে আমি এটা হইতে চাই, কিন্তু আপনি ওইটা লেখেনও নাই এবং হয়ে গেছে এই চিন্তাটা মাথায় আনেন নাই, হইতে চান লেখেন নাই, তাহলে বিশ্বাস করেন আপনার সফল হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট জানেন? কত পার্সেন্ট? বুঝলেন না আমার কথা? প্রতি 100 জনে 4 জন মানুষ অসাধারণ হইতে পারে, একদম অসাধারণ। সেই 4 জন কারা, এইটা নিয়ে সব সময় গবেষণা হয়েছে। এবং ওই যে বললাম হার্ভার্ড বিজনেস স্কুলে যে গবেষণাটা চলছিল, সেখানে দেখা গিয়েছে
100 জনের মধ্যে 4 জন ঠিকভাবে লিখছে আমি এটা হইতে চাই, আরাম দিচ্ছে নাকি? 100 জনের মধ্যে 4 জন লিখছে আমি ওইটা হইতে চাই, এবং ওই রকম হওয়ার জন্য সে কি করছে, গোটাল পরিকল্পনা লিখে ফেলছে। যারা পরিকল্পনা সহ লিখে ফেলবে তারা সফল হবে। যে যেটা হইতে চায় সেটা পরিকল্পনা সহ লিখে ফেললে ইনশাআল্লাহ সে সফল হবে। আমরা যদি পরিকল্পনা সহ না লিখি তাহলে অসাধারণ হইতে পারবো না। অ্যাটেনশনের প্রথম বর্ণ কি ছিল? এ না? এ। তারপরের বর্ণটা কি? টি। দুইটা সময় আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ঠিক ঘুমানোর আগে। ঘুমানোর আগে আমাদের ব্রেইনে একটা ওয়েভ তৈরি হয় যেটার নাম হচ্ছে থিটা ওয়েভ। কি ওয়েভ নাম? থিটা। ওই সময় আপনি যেই কথাটা বলবেন সেই কথাটা সরাসরি আপনার শর্ট টার্ম থেকে লং টার্মে চলে যাবে। তার মানেটা কি? তার মানে সহজ করে বলতে পারে ওইটা আপনার হচ্ছে যে বিশ্বাসের যে অংশ সেইখানে চলে যাবে। এই জন্য রাতে ঘুমানোর আগে আমাদের ছোটবেলা আমাদের মা, দাদি, নানিরা গল্প শোনাইতো না যে বাবা তুমি বড় হবা, তুমি অসাধারণ কিছু করবা, তোমার দ্বারা এরকম হবে। এই গল্পটার একটা অসাধারণ গুরুত্ব আছে। আপনি ছোট্টবেলা থেকে যে গল্পগুলো আমরা শুনছি আমরা মনে করছি রাতে ঘুমানোর আগে এরকম গল্পের গুরুত্ব কি? অসাধারণ গুরুত্ব আছে। ওই গল্পটা আস্তে 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 তার একদম বিশ্বাসের মধ্যে চলে যায়। বিশ্বাস কত ইম্পর্টেন্ট জিনিস আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সার্কাসের যে হাতি আছে না, সার্কাসের হাতি যদি কেউ আজানটা এবং কাজটা হইতে হবে যে আমি মানুষের উপকার করব, এইটা দিয়ে আমি সৎভাবে উপার্জন করব, জীবনে আমি মানুষের কল্যাণে হচ্ছে জীবনটা লাগাবো, এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি মাস্তানি করবো, মুখ করবো, বিশ্বাস করেন দুনিয়া এটা নাই। এবং যে যত বেশি মাস্তানি করছে তার সাজা তত বেশি হয়েছে। আপনি দেখেন জিনিসটা চিন্তা করে দেখেন, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, কেউ নেয় না, এটা সবচেয়ে দুঃখ। এই যে আপনি আমি জাস্ট একটা জিনিস বলি, পলিটিক্যাল কথাবার্তা আমি নর্মালি বলি না, কিন্তু জাস্ট একটা জিনিস দেখেন যে একটা ট্রাইব্যুনাল বানাইলো, ওই ট্রাইব্যুনালে বিচার চলতেছে, ও আল্লাহ ওইটা যে বানাইছে তারে ফাঁসি হয়ে গেছে। আপনি বুঝতেছেন? মানে আপনি অন্যের জন্য খেয়াল করছেন, ওইটা নিতে পড়ছেন। এর থেকে সেরা এক্সাম্পল আর কি আছে? তার মানে এইটাই বাস্তবতা, এইরকমই হয়। তা প্রত্যেককে বলবো যে জীবনে অসাধারণ কিছু করতে চাইলে রেগুলার হচ্ছে আপনার ব্রেন পরিষ্কার, প্রত্যেক দিন আলফা ফ্রিকোয়েন্সিতে পড়া, আর থিটা ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে রাতে ঘুমানোর আগে আমি ওইটা হয়ে গেছি, এই চিন্তাটা রাখা। আব্বা আম্মার সাথে সবসময় কানেকশন ভালো রাখা। যারা ওই যে ভার্সিটির টিচার হতে চান তাদের প্রত্যেককে বলবো টিচারদের অনুসরণে থাকতে হবে, টিচাররা যেভাবে বলে, কারণ আপনি হইতেই চাচ্ছেন ওইটা। আর নিজে যদি কিছু করতে চান সেইটার জন্য অন্যরকম বৈশিষ্ট্য, অন্যরকম পরিশ্রম, হ্যাঁ এটা আছে। যদি আপনি মন চায় যে আমি ওইরকম কিছু করবো তাহলে ইনশাল্লাহ করতে পারবেন। তাহলে আমি প্রথম যে কথাটা বলছিলাম, দুইটা সুইচ বন্ধ করতে বলছিল না? একটা ছিল বর্তমান মানে অতীতের সুইচ, একটা ভবিষ্যতের, আর বর্তমানটাকে কাজে লাগানো, ঠিক না? যখন পড়তে বসবেন কয় মিনিট পড়তে বসার টার্গেট নিয়ে বসবেন? 1 মিনিট। কয় মিনিট? ব্রেনের জন্য সবচেয়ে সেরা খাবার কি? মধু। শক্তি লাগতেছে না, একটা স্যালাইন খাইলেন, আর কি খাবেন? খেজুর। তারপরে একটু চোখ বন্ধ করে রাখবেন, একটু চোখ বন্ধ করে একটু রাখবেন, চোখ বন্ধ করে। আচ্ছা, যে কোনো জিনিস পড়ার সময় কি করবেন? পড়ার সময় লিখবেন, পড়ার সময় অবশ্যই লিখবেন। আচ্ছা, আরেকটা জিনিস, প্রত্যেক দিন পড়া রিভিশন দেন কারা কারা? হাত উঁচু করেন। রিভিশন, এই যে এটা হচ্ছে মূল সমস্যা, বুঝে গেছি। শুনেন, আপনার সব ঠিক আছে, আমি যা দেখলাম তো চেক আপ করে দেখলাম সব ভালো, একটা জায়গায় ডিস্টার্ব, ব্রেইনে সমস্যা। আমাদের শরীরের জন্য যেমন ব্রেইন, পড়াশোনার জন্য মানে যতগুলো সিস্টেমই আপনি আনেন। আচ্ছা, মনে করেন আমাদের গোটা জীবনটার দাম যদি 1 হয়, তার সাথে একটা শূন্য দিলে 10 হবে না? তারপরে আরেকটা দিলে 100, 1000, 10,000। একটা যদি বাদ দেয় তাহলে বাকি কত? শূন্য না? আপনার পড়াশোনার ক্ষেত্রে ওই একটা হচ্ছে রিভিশন। পড়াশোনার ক্ষেত্রে একটা কি? আপনার শুনলে অবাক হয়ে যাবেন, হার্ভার্ড বিজনেস স্কুল ওরা সবচেয়ে বেশি গবেষণা করছে, এই জন্য ওদের তথ্যগুলো বেশি। ওরা বলছে যে একটা স্টুডেন্টের 100% যে পড়ার টাইম, তার মধ্যে 70% টাইম, ওরা বলছে মূলত 80%, কিন্তু আমি এটা বলি 70 থেকে 80% টাইম হচ্ছে রিভিশন। তার মানে আপনি একদিনে যা পড়েন, একদিনে যদি আপনি 10 ঘন্টা পড়েন, রিভিশন কয় ঘন্টা? বুঝেন নাই আমার কথা? আপনার প্রত্যেকটা স্টুডেন্টের 70% টাইম ওরা বলছে রিভিশন দিতে। কি দিতে?
তাহলে আপনারা যারা আছেন এখানে দিনে যদি 10 ঘন্টা পড়েন, রিভিশনের জন্য টাইম কয় ঘন্টা? এটা কেউ বিশ্বাস করে ভাই রিভিশন? এটা হ্যাঁ, যারা কোরআনের হাফেজ হয় না ওরা খালি রেগুলার রিভিশন দেয়। শুনবেন, সকালে রিভিশন, রাতে ঘুমার আগে রিভিশন, দুপুরে রিভিশন, অল টাইম রিভিশন। হাফ পারা হয়েছে পড়া, ওইটা রিভিশন। 1 পারা হইলো আবার হাফ পারা রিভিশন, 1.5 পারা পড়লে 1 পারা রিভিশন, 2 পারা পড়লো 1.5 পারা। তার মানে যা কিছু পড়ছে কন্টিনিউয়াস রিভিশন রিভিশন রিভিশন। আপনারা এখন থেকে 1 নম্বর স্টুডেন্ট হবে যদি রেগুলার রিভিশন দেন। তা 70% তো অনেকে দিবেন না, আমি আপনাদের জন্য বলি প্রত্যেক দিন প্রথম থেকে এখন থেকে অন্তত 20% টাইম রিভিশন দিবেন। কত পার্সেন্ট? তাহলে বলেন তো 10 ঘন্টা পড়লে কয় ঘন্টা রিভিশন? কয় ঘন্টা? আচ্ছা, কোন 2 ঘন্টা দিবেন সেটা বলি। রাতে ঘুমানোর আগে আধা ঘন্টা, রাতে ঘুমানোর আগে, সকালে ঘুম থেকে উঠে আধা ঘন্টা, সকালে ঘুম থেকে উঠে বলেন তো রাতে ঘুমানোর আগে সকালে ঘুম থেকে উঠে, ওই সময় কিন্তু 2টা ফ্রিকোয়েন্সি পায়, আলফা এবং থিটা, আলফা থিটা, ওই সময় পড়া ভালো রিজার্ভ হবে। আর বাকি যে টাইম আছে প্রত্যেক ঘন্টায় 5 থেকে 7 মিনিট 10 মিনিট। তাহলে বলেন তো রাতে ঘুমানোর আগে কতক্ষণ রিভিশন? সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক ঘন্টায় কয় মিনিট? প্রত্যেক ঘন্টায় 5 থেকে 10 মিনিট। মেয়েরা যে ভালো করতেছে, মেয়েরা যে পড়াশোনা ভালো করতেছে, এটা থেকে ছেলেদের একটা শিক্ষা নেওয়া উচিত। শুনেন, মেয়েদের যে ব্রেইন আছে না, এইটা অ্যানালাইসিস করছে ব্রেইন আলাদা করে, এমআরআই মেশিন দিয়ে, ইজি আছে ইলেকট্রোএনকেফালো কি বলে সেফালোগ্রাম বলতে হয়, হ্যাঁ ইজি যে আছে, এইটা করে দেখা যায় মেয়েদের কথা বলার যে সেন্টার, এইটা ছেলেদের সে ডেভেলপ। যতগুলো সেন্টার আছে মেয়েদের ছেলেদের, তার মধ্যে কথা বলার সেন্টার মেয়েদের ডেভেলপ। আচ্ছা বলেন তো মেয়েরা কি তুলনামূলক কথা বেশি বলে না কম? বেশি। তার মানে ব্রেইন যা বলে ঠিক বলে, ব্রেইন যা বলে ঠিক। আচ্ছা, মেয়েদের কথা বলার সেন্টার বেশি ডেভেলপ, এই জন্য মেয়েরা কথা বেশি বলে। আচ্ছা, মেয়েরা কি, মেয়েদের লবণ তুলনামূলক ছেলেদের চেয়ে বেশি খায় না কম? বেশি খায়। আচ্ছা, কারণটা কি বলি। ছেলেদের মেয়েদের মধ্যে ব্লাড প্রেশার মেয়েদের কি বেশি থাকে না কম? ব্লাড প্রেশার মেয়েদের কম থাকে, ব্লাড প্রেশার কম, কারণ মেয়েরা বাড়িতে কাজ করে আর ছেলেরা তো বনে জঙ্গলে পশু শিকার করতো আগে, এই জন্য ছেলেদের প্রেশার বেশি, মেয়েদের প্রেশার কম। মেয়েদের প্রেশার যে কম, শরীর এখন তো আর কাজ কাম ছেলেদেরও নাই মেয়েদেরও নাই, কি বনে জঙ্গলে যাওয়া লাগে নাকি যে হরিণ শিকার করে আনবো? নাই, গরু গোস্ত আছে, খাসির মাংস আছে, রান্না করে খাই ফেলে। তা মেয়েদের হয়েছে কি এখন ওই যে প্রেশার যে কম, সেই প্রেশারটা ম্যানেজের জন্য দেখা যায় মেয়েরা হচ্ছে লবণ জাতীয় খাবার বেশি খাবে। মেয়েরা যে কোনো চাটনি আচার টাচার এগুলো কি ছেলে বেশি খায় না মেয়ে? কে খায়? মেয়েরা বেশি খায়। এই যে মেয়েরা বেশি খাইলো কেন? কারণ লবণের পরিমাণটা মেয়েদের শরীরে বেশি থাকলে প্রেশারটা একটু স্বাভাবিকভাবে একটু ভালো থাকে, তখন মেয়েদের ভালো লাগে। মেয়েদের যে জিন মানে ক্রোমোসোম আছে না, সেই ক্রোমোসোম কিন্তু 2টাই ডাবল এক্স, একটা এক্স আর একটা এক্স, আর ছেলেদের একটা এক্স একটা ওয়াই। মেয়েদের যে ক্রোমোসোম সেইটার তুলনায় ছেলেদের যে ক্রোমোসোম ওয়াই যেটা, সেটা কিন্তু ছোট। এই জন্য ধরা যাক ছেলেদের, ধরা যাক এই যে ওই যে মোবাইল আছে না, কয় না যে 256 গিগাবাইট ক্যাপাসিটি, মেয়েদের হচ্ছে 512। তাইলে পড়া মনে রাখার ক্যাপাসিটি কি ছেলেদের বেশি থাকবে না মেয়েদের? মেয়েদের পড়া মনে রাখার দক্ষতা মেয়েদের বেশি। তবে হ্যাঁ, ক্রিয়েটিভ থিঙ্কিং, এটা আবার মেয়েরা মন খারাপ করা যাবে না, প্রত্যেকের যার দেখে শক্তি, ক্রিয়েটিভ থিঙ্কিং তুলনামূলক ছেলেদের বেশি থাকে। আচ্ছা, এটা বলি আগে, ওই যে 1991 সালে একটা মিটিং হচ্ছিল, খেয়াল আছে? আমেরিকার সেক্রেটারিদের মধ্যে, ওই যে বলছিলাম যে ওইখানে বলছিল যে প্রবলেম সলভিং ক্যাপাসিটি, ক্রিয়েটিভ থিঙ্কিং, এইটা সামনের দিনগুলো সবচেয়ে বেশি দামি হবে। তা দামি হবে তার মানে সামনের দিনে ক্রিটিক্যাল থিঙ্কিং মানে একটা জিনিস কিভাবে হইতে পারে, এইটার প্রবলেমটা কিভাবে সলভ করা যেতে পারে, এই দক্ষতাটা যাদের বেশি থাকবে সে সামনে অসাধারণ কিছু হইতে পারবে। 8 টাকা নেওয়া, 16কে 2 দিয়ে ভাগ করে 8 টাকা নেওয়া, সরাসরি 16 থেকে ভাগ দিয়ে 8, এমনিতে 8, একই কথা। ঠিক তেমনি করে পরের যে প্রজন্ম আসে তারা যে দুর্বল হয়, এইটা আসলে প্রত্যেক প্রজন্ম আজ থেকে 5000 বছর আগের থেকে মনে করতেছে তারপরের প্রজন্ম দুর্বল, তারপরের প্রজন্ম দুর্বল, তারপরের প্রজন্ম দুর্বল। এইটা মানুষের একটা প্রথম থেকে মানুষের মধ্যে একটা ধারণা যে আমার সন্তান দুর্বল হবে। এই ধারণাটা বংশ পরম্পরায় হচ্ছে আস্তে 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 আগে আসছে। কিন্তু আমরা যেটা গবেষণা করে দেখি সেটা হচ্ছে পরের প্রজন্ম দুর্বল হয় না, পরের প্রজন্ম আগের প্রজন্মের মতোই হয়। এবং সেটা যে ঠিক, এইখানে যখন আমি হাত তুলতে বলেছি, আজ থেকে প্রায় 70-80 বছর আগের ঘটনা, হার্ভার্ড ইউনিভার্সিটিতে এরকম একটা প্রোগ্রামের মধ্যে হাত তুলতে বলছিল।
তা হার্ভার্ড বিজনেস স্কুল তো অসাধারণ, সেইখানে হাত উঠাইতে বলছে যে তোমরা কারা কারা জীবনে সফল হইতে চাও, সবাই হাত তুলছে যে আমরা হইতে চাই। তারপরে বলছে যে ঠিক আছে তোমরা কারা কারা জীবনের লক্ষ্য নির্ধারণ করছো, মোটামুটি সবাই বলছে লক্ষ্য আছে। কারা কারা লিখছো, লিখছে দেখা গেছে 8 থেকে 10%, ডিটেলস লিখেছো 3 থেকে 4%। তো এখানেও আমরা যে পার্সেন্টেজটা দেখছি, ডিটেলস লিখছে 3 থেকে 4%। এবং যখন কেউ একটা জিনিস হতে চায় সেটা যখন লিখে ফেলে, লিখলে লাভটা কি এটা অনেকে বুঝতে পারে না। আমিও চিন্তা করতাম যে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম অন হয়, এই জন্য বোধহয় লেখার লাভ আছে। এই 5-7 দিন আগে একটা আর্টিকেল পড়লাম, অবাক হয়ে গেছে। কি সেটা? একজন ধরা যাক যে কম্পিউটারে লিখতেছে, কম্পিউটারে যখন কেউ একটা পড়া লেখে বা যে কোনো জিনিস, তখন তার ব্রেইনে 7টা রাস্তা তৈরি হয়, 7টা জিনিসের সাথে ব্রেইনের নিউরনের কানেকশন তৈরি হয়। আর ওই জিনিসটায় কেউ যখন কলম আর খাতা নিয়ে হাত দিয়ে লিখতে থাকে, তখন 100টার বেশি রাস্তা চালু হয়ে যায়। বুঝে নাই? তার মানে আমি যখন একটা জিনিস কম্পিউটারে লিখছি, তখন 7টা রাস্তা, 7টা কানেকশন ব্রেনের একটা নিউরনের সাথে অন্যদের হয়। আর ওইটা যখন আমি লিখে ফেললাম, তখন 100টার বেশি রাস্তা চালু হয়ে যায়। যে কোনো শিক্ষার্থী যদি জীবনে সফল হইতে চায়, তার 1 নাম্বার কাজ যেটা, সেটা কি 7টা কানেকশন হইলে ভালো হবে না 100টা কানেকশন? আমি যদি বলি যে একটা স্টুডেন্ট আছে তার 7 জন বন্ধু, আরেকজন স্টুডেন্ট আছে তার 100 জন, কে বেশি পাওয়ারফুল? কে? ফেসবুকের বন্ধু না, সত্যিকারে আছে। কে বেশি পাওয়ারফুল? হ্যাঁ, 100। আমার বন্ধু এই যে প্রক্টর যে রয়েছে ফেরদৌস, সে বলতেছিল যে ডিপার্টমেন্ট 22টার মধ্যে 17টা হচ্ছে মেয়েরা হচ্ছে যে ফার্স্ট হয়েছে। আমি যখন পুরস্কার নিচ্ছিল আমি মনে করলাম যে এটা বোধহয় ফিমেল ইউনিভার্সিটি নাকি, মানে সব মেয়েরা নিচ্ছে। তা বললো যে না, ডিপার্টমেন্টের মধ্যে 22টার মধ্যে 17টা হচ্ছে মেয়েরা হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে। মেয়েরা যে চ্যাম্পিয়ন হয়েছে, ওদের বুদ্ধি কি খুব বেশি এরকম? এই কারণে ছেলেরা এখন বেশিরভাগ জনে, আজ থেকে 15-20 বছর আগে বইয়ের মধ্যে লেখা ছিল যে মেয়েদেরকে কোঠা দিতে হবে। বিশ্বাস করো, যেভাবে দিন আগাচ্ছে ছেলেদেরকে কিছুদিন পর লিখতে হবে আমাদের কোঠা চাই। ভয়ঙ্কর। এবং আমি তো দেখছি মেয়েরা যতটা উৎসুক শ্রোতা হয়, যতটা অ্যাটেনশন দিয়ে শুনতে থাকে, ছেলেদের অ্যাটেনশন দেওয়ার ক্যাপাসিটি বেশিরভাগ জনেরই ধ্বংস, শেষ। আচ্ছা, অ্যাটেনশন বানানটা ইংরেজি প্রথম কি বর্ণ দিয়া? তারপরের বর্ণটা কি? ডাবল টি এর মধ্যে প্রথমটা টি, না? ওকে, এই 2টা বর্ণ খেয়াল রাখতে হবে, অ্যাট, এ এবং টি। মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগের মাথায় এখন আলফা ফ্রিকোয়েন্সি তৈরি হয়। আলফা মানেটা কি? মেয়েরা শান্ত, শিষ্ট, ধৈর্যশীল। ছেলেরা হচ্ছে, হ্যাঁ, দুনিয়ার আন্দোলন সফল করার জন্য আবু সাইদের মতো অসাধারণত্ব দরকার আছে, ওইটা ঠিক আছে। এবং ছেলেরা অসাধারণত্ব দেখিয়ে একটা জাতিকে মুক্ত করছে, ওকে ফাইন। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ফাইটিং করলে কিন্তু হবে না। পড়াশোনার ক্ষেত্রে স্থিতিশীল ব্রেইন লাগবে, মানে ব্রেইনটাকে ঠান্ডা রাখতে হবে। ব্রেইনটাকে ঠান্ডা রাখার জন্য 1 নাম্বার জিনিস যেটা দরকার আছে, নাম্বার 1, সেটা হচ্ছে ব্রেইনটাকে হচ্ছে ঘুমাইতে দিতে হবে। যে ভাই ব্রেন কি ঘুমায়? না, ব্রেইন আসলে ঘুমায় না। যখন আমরা ঘুমাই তখনও ব্রেইন জেগে থাকে। তবে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, যখন আমরা ঘুমাই তখন ব্রেইন পরিষ্কার হয়। যে ভাই এটা কি বলেন? হ্যাঁ, সারাদিন ব্রেইন প্রচুর কাজ করে। সবচেয়ে বেশি কাজ হয় যখন আমরা চোখ খুলে রাখি, তখন প্রচুর কাজ করতে হয়। যত চোখ খুলে রাখবো তত বেশি কাজ করতে হয়। এবং ব্রেইন তখন প্রচুর পরিশ্রম করে। যখন চোখ বন্ধ করলাম 80% ব্রেইন রিল্যাক্স। যখন আস্তে আস্তে ঘুমাই গেলাম, তখন ব্রেইনের যে সেলগুলো আছে ওরা 24 ঘন্টায় কাজ করে। কিন্তু কি কাজ করবে তখন? তখন তো কোনো কাজ নাই। তখন ওরা একজন আরেকজনের সাথে মিটিংয়ে বসে পড়লো যে আমরা এখন সারাদিন যে কাজগুলো হয়েছে, এই যে আবর্জনাগুলো তৈরি হয়েছে, এগুলো আস্তে 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 পরিষ্কার করব। এই যে আবর্জনা যে পরিষ্কার করার যে ব্যাপারটা আছে, এইটা রাতে যখন ঘুম ঠিকভাবে হবে তখন হবে। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে, ওদের আবার ঘুমের সাথে ঘড়ির একটা সম্পর্ক আছে। ওরা ওই ঘড়িতে টিক 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 করে চলতেছে। ঠিক মাগরিব যখন হইলো, তারপর থেকে ওরা জানে যে আগামী দিনের জন্য আমাদেরকে রেডি হইতে হবে। এশা হয়ে গেল, আস্তে আস্তে অন্ধকার হচ্ছে। এরপরে ব্রেন কি করে? ব্রেইনের যে সেলগুলো আছে ওরা চিন্তা করে যে আমরা ঘুমাবো। মানে যেই লোকের শরীরে সে আছে এই লোকটা ঘুমাবে। চোখ বন্ধ না করলে তো সে তার পরিষ্কার করার যে কার্যক্রম সেটা শুরু করতে পারতেছে না। সে অপেক্ষা করতেছে 9টা, 9:30, 10টা, ঘুমাই গেল, লাইট অফ হয়ে গেল, বাস ওরা সব অ্যাক্টিভ হয়ে গেল। ব্রেনের প্রত্যেকটা সেল মিটিং করলো, কোন কোন জায়গায় কার কার ডিস্টার্ব আছে সবগুলো জিনিস পরিষ্কার করো।
গোটাল ব্রেন যখন পরিষ্কার হয়ে গেল, সকালবেলা আর্লি মর্নিং যখন সে ঘুম থেকে উঠলো, তখন পরিষ্কার ব্রেন, পরিষ্কার কাপড় চোপড় পরলে মনটা খুব চাঙ্গা লাগে না? ঈদের দিন, শুক্রবারের নামাজের দিন, পরীক্ষার দিন, পরিষ্কার কাপড় চোপড় পরে আতর পারফিউম মেখে যখন যাই, মনটা চাঙ্গা হয়ে যায় না? রাতের বেলা যদি ব্রেন পরিষ্কার হয়ে যায়, সকালে যখন ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠার পরে ব্রেন পরিষ্কার, মানে ব্রেন নতুন চকচকে কাপড় পরে একদম ঝকঝকা, তারপরে সে যখন কাজ শুরু করবে, অসাধারণ কাজ হবে। অনেকেই সকালে ঘুম থেকে উঠে কয় যে ভাই ম্যাচ ম্যাচ করতেছে, ভালো লাগতেছে না। এইরকম কারা কারা বলে বলেন তো? সকালে ঘুম থেকে উঠে ভালো লাগতেছে না, ম্যাচ ম্যাচ করতেছে, ইয়া কি কারণে জানেন? ভেরি নাইস। কি কারণে? একটা কারণ, রাতের বেলা ব্রেন পরিষ্কার করার যে কাজটা হওয়ার কথা ছিল সেটা হয়নি। তাহলে ব্রেন যদি পরিষ্কার না হয়, অপরিষ্কার ব্রেন দিয়ে আপনি কি অসাধারণ কিছু করতে পারবেন? করতে পারবেন? প্রশ্নই আসে না। তাহলে 1 নাম্বার হচ্ছে ব্রেন পরিষ্কার। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আমি নিজে বুঝতে পারতেছি। ছোট ভাই, আমার ওই যে পানির পটটা হতো, ব্রেইনের দ্বিতীয় যে খাবারটা, কারো যদি ব্যস্ততা না থাকে একদম বসে দেখা লাগবে। আজকে যা বলবো ইনশাল্লাহ কয়েকটা ফর্মুলা দিব, কয়েক মিনিট, কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। সেটা কি? ওই যে ব্যাগের মধ্যে ইয়া আমার ওই যে গরম পানির ইয়াটা, হ্যাঁ, ব্রেইন যদি পরিষ্কার হয় তখন আমার ঠিকভাবে হচ্ছে যে আমি ওই যে আমার যে ব্যাগটা ছিল না, ওই ব্যাগের ভিতরে আছে সাইড পকেটে পানির একটা বোতল আছে। হ্যাঁ ভাই, এটা খুলো। আচ্ছা, যে জায়গায় আমি ছিলাম, আমি কেন পানিটা খাচ্ছি সেটা একটু বলি। সকালবেলা ঘুম থেকে উঠে কুসুম কুসুম গরম পানি কারা কারা খায়? একটু হাত উঁচু করেন তো। এত কম? আচ্ছা, হ্যাঁ, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে দাও, এদিকে দিয়ে দাও। আমি এখন শুরু করবো। বেশি গরম আছে ভাই, বেশি গরম আছে। সমস্যা নেই, গরম এখন শুরু করতেছি। আচ্ছা, ইনশাল্লাহ। হ্যাঁ, যে বিষয়ে বলছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে কুসুম কুসুম গরম পানি কারা খায়? কয়েকজন হাত তুলেছে। ওকে, নামাই। আমি যখন বক্তব্য দিতে যাই তার আগে আমার একটা স্পেশাল সিস্টেম আছে, তার মধ্যে একটা হচ্ছে পানি ঠিকভাবে খাওয়া। কি কারণ? আমাদের ব্রেইনের প্রায় 80% হচ্ছে পানি। যদি পানি আমাদের ব্রেইনে ঠিকভাবে না থাকে, তাহলে সত্যিকার অর্থে আমাদের ব্রেইন ঠিকভাবে কাজ করতে পারবে না। আমি যখন পড়াই, কোনো কারণে হঠাৎ হয় না যে পানি টানি একটু কম বেশি হয়েছে খাওয়া দাওয়ার, আমার স্টুডেন্টরাই বলে যে ভাইয়া বা স্যার একটু পানি খেয়ে নেন। এবং সত্যিকার অর্থে আমি যখনই পানি খাবো, বিলিভ মি, ব্রেইনের কোষগুলো যখন 80% থেকে 82%, 85% এরকম পানি যখন থাকবে, ব্রেন সবচেয়ে অ্যাক্টিভ হইতে কাজ করবে। এবং অ্যাক্টিভ হইতে যখন কাজ করবে, তারপরে আমরা অসাধারণ কিছু করতে পারবো। যে জায়গায় আমি ছিলাম, রাতের বেলা আমি যখন তাড়াতাড়ি ঘুমাই, এটা প্রত্যেকেই আমরা জানি যে ব্রেন পরিষ্কার ঠিকভাবে হবে এবং তার সাথে আরেকটা কাজ হবে। সেটা কি? ব্রেনটা চার্জ হবে। ব্রেন ঠিকভাবে পরিষ্কার হইলো, ব্রেনটা চার্জ হইলো। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে আগে পানি খেয়ে ফেললাম। পানিতে একটু লবণ দিয়ে খাবো, একটু কুসুম কুসুম গরম পানিতে, পারলে ওই যে পিঙ্ক সল্ট আছে না, পাহাড়িয়া লবণ, ওই লবণটা একটু দিব, দিয়ে তারপর আমরা এটা খেয়ে নিব। খাওয়ার পরে সকালের বেলায় একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, সেই কাজটা প্রত্যেককে করতে বলবো। সেটা কি? এই কাজটা যদি কেউ করে, তাহলে সে অবশ্যই অবশ্যই আজ থেকে 3 বছর 4 বছর পরে যে যখন যেই জিনিসটা হইতে চায় সে সেটা অবশ্যই হবে। খাতা কলম থাকলে লিখে ফেললে সবচেয়ে ভালো হতো, না হলে ইনশাল্লাহ খেয়াল রাখার চেষ্টা করব যাতে করে এটা প্রত্যেকে আমরা করি। যে যেটা হইতে চায়, ধরা যাক যে আমি বিসিএস ক্যাডার হইতে চাই, আমি ইউনিভার্সিটির টিচার হতে চাই, আমি হচ্ছে যে বড় ব্যবসায়ী হতে চাই, আমি নিজে কোনো হচ্ছে বড় কোম্পানি দিতে চাই, যে যেটা হইতে চায় তাকে সেটা লিখে ফেলতে হবে। যে ভাই কি বলেন? হ্যাঁ, তাকে লিখে ফেলতে হবে যে আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, হইতে চাই না, মানে ওইটা তো হইতে চাচ্ছে, কিন্তু সে লিখে ফেলবে আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, আমি বড় ব্যবসায়ী হয়ে গিয়েছি, আমি ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গিয়েছি। যে যেটা হইতে চায় তাকে সেটা লিখে ফেলতে হবে। তো অনেকের মাথায় প্রশ্ন, যে যেটা হইতে চায় সেটা লিখে ফেলবো, কারণটা কি? খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় এরকম একটা মন আছে না, এরকম একটা মানসিকতা আছে না
যে আমি যখন এটা হব তারপরে এরকম হব। আচ্ছা, অনেকে আছে ক্যাপাসিটি কার কত ভালো সে তত উন্নতির দিকে যাবে, নাম্বার 1। আচ্ছা, এখানে যারা যারা আছে কেউ কি ফরমালিনের জুস খাবে? ফরমালিনের কেউ কেউ খাবে না। তাই আজ থেকে প্রায় বলা যেতে পারে 32 না 1997, তার মানে 1997 সালের আগ পর্যন্ত আমেরিকায় কিন্তু ফরমালিন কোনো খারাপ জিনিস হিসেবে ছিল না। বলতো যে ফরমালিন এটা খাদ্যদ্রব্যে ব্যবহার করা যাবে, সমস্যা নেই। 97 পরে FDA, আমেরিকার যে ফুড এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তারা সিদ্ধান্ত নিল যে না, ফরমালিন যদি কেউ রেগুলার খাবারের সাথে শরীরের মধ্যে যায় তাহলে কিডনি, লিভার এই জিনিসগুলো আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায়। তার মানে ফরমালিনের মতো একটা খারাপ জিনিস আমেরিকার মতো জায়গায় মাত্র 1997 সালের আগ পর্যন্ত ওরা জানতোই না এত খারাপ। তাই এখন মানুষের জন্য বিজ্ঞানের অনেকগুলো ব্যবহার আছে যেগুলো আমরা ব্যবহার করি, কিন্তু মনে করি যে না, এটার খারাপ কি, কতটা খারাপ এটা নিয়ে তো প্রমাণ হয়নি। প্রমাণ হইতে একটা জিনিস কিন্তু টাইম লাগে, এবং আল্লাহ যে মানুষকে বানিয়েছেন উনি জানেন যে কোনটা মানুষের জন্য খারাপ হবে, কোনটা ভালো হবে। আজ থেকে 5, 7, 10 বছর আগেও যে কেউ জানতো রাতে বেশিক্ষণ পর্যন্ত পড়লে অসাধারণ স্টুডেন্ট হইতে পারবেন না। এখন আমরা জানি কি, রাতে তাড়াতাড়ি আপনি ঘুমাবেন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, আপনি অসাধারণ স্টুডেন্ট হবেন। এবং দ্বিতীয় আরেকটা ব্যাপার আছে, এই যে আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়েন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা ফ্রেন্ডশিপের নামে, ফ্রেন্ডশিপ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ওকে ফাইন, কিন্তু ইসলাম সবসময় যেটা করছে সেটা হচ্ছে নারী পুরুষের অনিয়ন্ত্রিত ব্যবহারে একটা বিধিনিষেধ দিয়েছে। কেন? কারণ নারী পুরুষের যে আকর্ষণটা, এইটা থেকে একটা শয়তানের প্রভাবে খারাপ কিছু হইতে পারে। অনেক ভালো ভালো স্টুডেন্ট যে অসাধারণ কিছু করতে পারে নাই, এইটার একটা বড় কারণ হচ্ছে ধর্মীয় বিধান থেকে সে দূরে চলে গেছে। হ্যাঁ, অনেকে বলতে পারে যে ভাই অনেকে তো আছে ধর্মীয় বিধান মানে নাই কিন্তু তারপরে সে ভালো রেজাল্ট করছে। হ্যাঁ, ভালো রেজাল্ট করছে ঠিক, সে যদি ধর্মীয় বিধান মানতো তার চাইতে ভালো রেজাল্ট করতো। কারণ একটা মানুষের অসাধারণ ক্যাপাসিটি কত দূর সেইটা কিন্তু সে সর্বোচ্চ পরিমাণ ব্যবহার না করা পর্যন্ত জানতে পারে না। ধরা যাক একটা স্টুডেন্ট অসাধারণ, কিন্তু সে খারাপ খারাপ বৈশিষ্ট্যের কারণে একদম অসাধারণ হয়নি, অন্যের চেয়ে একটু ভালো হয়েছে, কিন্তু তার কোয়ালিটি ছিল এমন কিছু করার যেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস পার হয়ে ওয়ার্ল্ডের যে কোনো জায়গার সাথে সে বিট দিত, যে কাউকে আড়াই দিতে পারতো। তা প্রত্যেক শিক্ষার্থীকে জিনিসটা মাথায় রাখতে হবে যে আল্লাহ যেই ফর্মুলাগুলো দিয়েছে সেই ফর্মুলাগুলো যদি আমরা মানি তাহলে এখনো যেটা আবিষ্কার হয় নাই আল্লাহ বলছে সেটা মানলে অবশ্যই আমরা সাকসেসের দিকে যাইতে পারবো। যেমন ইসলামের কথা আছে না যে তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। এইটা তো যারা আজ থেকে কয়েক বছর আগেও যারা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেকেন্ড হইতো বেশিরভাগ জন কি বলতো যে সারা রাত জেগে পড়তে হবে তাহলে রেজাল্ট ভালো হবে। কিন্তু এখন আমরা কি জানি, সারা রাত জেগে পড়তে হয় না। একটা স্টুডেন্ট যদি বুদ্ধি করে পড়ে, যে কেউ যেটা হইতে চায় সেটা হইতে পারবে। এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো। যেমন ধরা যাক কেউ বিসিএস অফিসার হইতে চায়, বিসিএস এর জন্য যে প্রিলিমিনারি যে পরীক্ষা আছে, প্রথম যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটার জন্য গড়পড়তা 30,000-এর মতো এমসিকিউ পড়তে হয়। 30,000 গড়পড়তা, 30,000 এমসিকিউ যদি কারো মাথায় থাকে ওইটার সাথে রিলেটেড জিনিস দিয়ে মোটামুটি পরীক্ষা প্রশ্ন আসবে। অনেকে বলতে পারে 30,000 এমসিকিউ পড়া বোধহয় খুব কঠিন, মোটেই না। আপনারা যখন অনার্সে প্রথম ভর্তি হয়েছেন প্রত্যেক দিন 3 বেলা খান গড়পড়তা, খাওয়ার আগে জাস্ট 5টা এমসিকিউ যদি পড়েন 3 × 5 = 15টা এমসিকিউ, এক মাসে 450 এমসিকিউ, এক বছরে 12 দিয়ে যদি আপনি গুণ করেন প্রায় 5 থেকে 6,000 এমসিকিউ। আপনি যদি এরকম করে অনার্স কমপ্লিট করতে করতে 4 বছরের মতো টাইম দেয় তাহলে আপনার প্রায় 24 থেকে 25,000 এমসিকিউ পড়া হবে। জাস্ট 5টা এমসিকিউ, 5টা এমসিকিউ পড়তে কিন্তু 2 মিনিট টাইম লাগে। কিন্তু স্টুডেন্টটা পড়ে না কেন? কয় যায় হ্যাঁ 5টা এমসিকিউ পরে কি হবে, হ্যাঁ 5টা এমসিকিউ পরে কিছু হবে না। কিন্তু আপনি যদি 5টা এমসিকিউ আজকে সকালবেলা খাওয়ার সময় পড়ছেন, দুপুরে 5টা পড়ছেন, রাতে 5টা পড়ছেন, এরকম করে এক সপ্তাহ পড়লেন 105টা হয়ে গেল, 15 দিন পড়লেন 210টা হইলো, এরকম করে 1 মাস পড়লেন 450 হইলো, এরকম করে 1 বছর পড়লেন 5 থেকে 6,000 হইলো, এরকম করে 4 বছর পড়লেন 22 থেকে 25,000 হয়ে গেল। অথচ স্টুডেন্টরা দেখবেন যখন গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে সে জানে সে পরীক্ষা দিবে বিসিএস এর জন্য, বলতেছে আমার কোনো প্রিপারেশন নেই। এই যে বিসিএস আমি দিব তাইলে আমার প্রিপারেশনটা আমি যখন যেই দিন থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি সেই দিন থেকে আমি যদি চাই প্রত্যেক দিন সকালে 2 থেকে 5 মিনিট, দুপুরে 2 থেকে 5 মিনিট, রাতে 2 থেকে 5 মিনিট দেওয়া কি কোনো কঠিন কাজ? বুঝে নাই, আমার কথা বুঝতে পারিনি। যে কোনো একটা স্টুডেন্ট যদি খাওয়ার সময় 2 থেকে 5 মিনিট দেয় 5টা করে এমসিকিউ তার আয়তে চলে আসবে, এবং এইরকম করে একদিনে সে 15টা জাস্ট এমসিকিউ, 1 মাসে 450, এইরকম করে যদি সে 1 বছর পরে প্রায় 5 থেকে 6,000, 4 বছরে প্রায়
22 থেকে 25,000 এমসিকিউ পড়ে ফেলতে পারে। তার মানে জাস্ট খাওয়ার সময় এই টাইমটা যদি সে প্রত্যেকদিন একটু একটু করে কাজে লাগায়, দেখা যাবে গোটা প্রিলিমিনারির যে তার সিলেবাস 80 থেকে 85% তার আয়ত্তে চলে আসছে। আচ্ছা, আপনাদের খুব কঠিন লাগে এখানে যারা আছেন বিসিএস এর ক্ষেত্রে, যে কোনো একটা সাবজেক্ট বলেন তো খুব কঠিন লাগে কোনটা? যে কেউ কোনটা? ম্যাথ। আচ্ছা, অনেকে বলছে ম্যাথ। আচ্ছা, একটু জাস্ট বলি, ম্যাথের মধ্যে আর কি কঠিন লাগে? ইংলিশ। তারপর আচ্ছা, সবচেয়ে বেশি কঠিন আমি একটু বলি, ম্যাথে তো মাত্র 15 দুগানে 30 মার্ক না, বেশি তো সাবজেক্ট আছে হচ্ছে ইংরেজিতে 35। একটা জিনিস বলি, ইংলিশের যে জিনিসটা আপনাদের কঠিন লাগে আমি একটু বলি, এইটা আপনারা পড়েন যেভাবে, এটা হচ্ছে রুলস মুখস্থ করে পড়েন, এইটা সবচেয়ে ভুল। ইংলিশে যদি কেউ অসাধারণ রেজাল্ট করতে চান, রুলস মুখস্থ করে পড়লে হবে না, ইংলিশ পড়তে হবে আপনাকে ঘটনা আর গল্প দিয়া। আচ্ছা, আমি আপনাদের একটা নিয়ম বলি, জাস্ট একটা। এই যে ডাস শব্দটা আছে না, ডাস, এইটা সিঙ্গুলার না প্লুরাল? ডাস কি? আচ্ছা দেখেন, একটা জিনিস বুঝাই দিয়ে আগে শুনেন, ইংরেজি পড়ার অবস্থা কি একটু বলি। ডাস কি একটা নাউন না ভার্ব? হ্যাঁ, এটা ভার্ব। শোনো, একটা সহজ বুদ্ধি শিখাই আপনাদের একটু, আপনাদের ইংরেজিটা কেন ভুল হয় সেটা বলি। ভার্বের শেষ বর্ণ যদি এস থাকে তাহলে খেয়াল রাখবেন সিঙ্গুলার। বলেন তো আমার সাথে, ভার্বের শেষ বর্ণ এস থাকলে কি? শেষ বর্ণ এস থাকলে, তাহলে ডাসের শেষ বর্ণ কি? তাহলে এটা কি? ওয়াস, এটা শেষ বর্ণ কি? তাহলে কি হবে? গোস, এটা শেষ বর্ণ কি? বলেন না কেন? তাহলে সিঙ্গুলার না প্লুরাল? ইটস, এটা শেষ বর্ণ কি? তাহলে এটা সিঙ্গুলার না প্লুরাল? প্লেস, এটা শেষ বর্ণ কি? তাহলে এটা কি? সিঙ্গুলার। শুনেন, প্রত্যেকটা বাক্য যে আছে না, প্রত্যেকটা বাক্যের একটা বাচ্চা আছে, একটা সন্তান আছে, সেই সন্তানটা হচ্ছে ভার্ব। প্রত্যেকটা বাক্যের, যে এটা আবার কেমন কথা, প্রত্যেকটা বাক্যের সন্তান হচ্ছে কি? ভার্ব। এখন এই যে ভার্বটা আছে, এই ভার্বের নিচে একজন আব্বা আম্মা আছে, ভার্বের আব্বা আম্মা হচ্ছে সাবজেক্ট। ভার্বের আব্বা আম্মা কি? সাবজেক্ট। একটু খালি বলি, তাহলে আপনি বলেন তো, বাবা মা যে এরকম হবে সন্তানটা এরকম হবে না? বাবা মা যে এরকম সন্তানটা এরকম। আচ্ছা, আমাকে বলেন তো, বাবা মা যদি হয় ভালো, সন্তানটা কেমন হবে? বাবা মা যদি খারাপ হয়, সন্তানটা? আচ্ছা, এবার বলেন তো, বাবা যদি সিঙ্গুলার হয়, সন্তান কি হবে? ভেরি ফাইন। তাহলে বলেন তো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটা কি হবে? সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটা কি হবে? এই তো সহজ জিনিস। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, জিনিসটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার আপনি দেখেন তো, হি এর সাথে আপনি হি সিঙ্গুলার না প্লুরাল? এই কথা কন না কেন? হি একজন, সিঙ্গুলার না প্লুরাল? একজন মানে সিঙ্গুলার। তাহলে এর সাথে কি ইস বসে না? ইসের শেষ বর্ণ কি? এস। গোস বসে না? গোস, এর শেষ বর্ণ কি? হ্যাস বসে না? হ্যাস, এর শেষ বর্ণ কি? ডাস বসে না? ডাস, এর শেষ বর্ণ কি? ওয়াস বসে না? এর শেষ বর্ণ কি? তার মানে সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার। আমি বুঝতে পারছি, আপনাদের জাস্ট একটু জাস্ট দেখলাম আপনাদের সমস্যাটাকে। আমি বলি, আপনারা যখন পড়তে যান না, মুখস্থ পড়েন না। ইংলিশে আমি একটা জিনিস বলি, ইংরেজিতে কখনো হচ্ছে রুলস মুখস্থ করতে যাবেন না, নেভার ইভার রুলস মুখস্থ করবেন না। ইংরেজিতে আপনার ঘটনা আর গল্প দিয়ে শুনবেন। আচ্ছা, আপনারা যে ইয়াতে যে গালে পরিষ্কার করার জন্য, মানে চকচকা হওয়ার জন্য একটা ক্রিম মাখেন, কি জানি নাম সবচেয়ে? ফেয়ার অ্যান্ড লাভলি। ফেয়ার অ্যান্ড লাভলি। আচ্ছা, দেখেন আপনার পড়াচ্ছি জিনিসটা দেখেন। আচ্ছা, বলেন তো, এই একটা সহজ বুদ্ধি শিখাই দেই। ভেরি শব্দটা জানেন? ভেরি একটু দেখি, ভেরি দিয়ে যে শব্দটা মিলে যায় না, সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হবে। কি হবে বলেন তো? অ্যাডজেক্টিভ। বলেন তো, ভেরি ফেয়ার মিলছে কি মিলে নাই? বলি না, ভেরি গুড মিলছে না? ভেরি ব্যাড, তাহলে ভেরি ফেয়ার মিলছে না? মিলছে। যেটা মিলে যাবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বলেন তো, ফেয়ার শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। আর লাভলি শব্দটা আছে না, খেয়াল রাখবেন একই জাতীয় জিনিস যুক্ত হবে। তাহলে ফেয়ার শব্দটা যদি অ্যাডজেক্টিভ হয়, লাভলি শব্দটা কি হবে? কি হবে? বুঝেন নাই? খাতা কলম থাকলে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম একদম শেষের দিকে মূল কথার মধ্যে যাই। এখানে যারা যারা জীবনে যেই জিনিসটা হইতে চান,
প্রত্যেকে আগে 1 নম্বর জিনিসটা আমি বলে রাখি। নাম্বার 1 হচ্ছে আপনার যেটা হইতে চান সেইটা আগে লিখে ফেলবেন 1 নম্বর। এটা 1 নম্বর, এতক্ষণ থেকে আলোচনা করছি। যেটা লিখতে চান সেটা, যেটা হইতে চান সেটা লিখে ফেলবেন। 2 নম্বর হচ্ছে ওই যে প্রথম যে একটা জাহাজের মধ্যে দিয়ে যাচ্ছিল, খেয়াল তো হারাই ফেলছে আমি জানি, জাহাজের মধ্যে যে কয়টা সুইচ টিপ ছিল? 2টা সুইচের মধ্যে প্রথম সুইচটা যখন টিপ ছিল একটা দরজা বন্ধ হয়েছিল না, আরেকটা সুইচে আরেকটা দরজা বন্ধ হয়েছে। তা ওই ক্যাপ্টেনকে জিজ্ঞেস করতেছে ওই তরুণ যে এই যে 2টা দরজা যে বন্ধ হইলো এটা দিয়ে আসলে আপনি কি বুঝাইলেন? বললো যে প্রথম সুইচটা দিয়ে আমি যেই দরজাটা বন্ধ করছি এটা হচ্ছে অতীতের দরজা। কিসের? অতীত। তার মানে আপনি যখন হচ্ছে একটা কাজ করতে যাবেন তখন অতীতের কি হইতে পারতেন, কি হইতো, এই চিন্তাটা বাদ। আর যে ভাইয়া এটা দিয়ে ভবিষ্যতের দরজা বন্ধ, তাইলে কি করতে হবে? বর্তমান যে সময়টা আছে প্রেজেন্ট, এইটাকে ঠিকভাবে কাজে লাগাইতে হবে। তার মানে অতীতের দরজা বন্ধ, ভবিষ্যতের দরজা বন্ধ, বর্তমানের যে টাইমটা আছে এইটাকে সবচেয়ে বেশিভাবে কাজে লাগাইতে হবে। আমরা এখানে যারা আছি এই টাইমটাকে যদি সবচেয়ে ভালো করে কাজে লাগাই, এই বৈশিষ্ট্যটা যদি মাথার মধ্যে নিতে পারি, তাহলে আমরা সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা হইতে পারবো। তা আমরা সেরা হইতে পারি না, তার একটা বড় কারণ হচ্ছে বর্তমান যে টাইমটা আছে এই টাইমে আমি অতীতে চিন্তা করে কি করতে পারতাম, ভবিষ্যতে কি হবে আল্লাহ জানে। এই দুশ্চিন্তা এবং আগের এই যে মনের মধ্যে একটা খারাপ চিন্তা, এই দুইটার কারণে জীবনটা ব্যর্থ হয়ে যায়। তাহলে যখনই আপনি একটা পড়ার মধ্যে ঢুকবেন, যেই সময় ওই সময় অতীতের চিন্তা বাদ, ভবিষ্যতের চিন্তা বাদ, যে এই 10 মিনিট 15 মিনিট সবচেয়ে ভালোভাবে কাজে লাগাবো, জীবনে সফল হবো। বুঝাইতে পারছি? দ্বিতীয় কাজ। আচ্ছা, 3 নম্বরে মানে টেনশন আছে, ঘুম ঠিকভাবে হয় না, এইরকম কারা কারা একটু আলোচনা করেন তো। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, হাত নামান। এখনই একটা ম্যাজিক শিখাই দেই যাতে করে টেনশন একদম নাই হয়ে যায়। এখনই শিখবো এবং এখনই কাজ হবে, দেখবেন। টেনশন হওয়ার কারণ কি জানেন? মাথার মধ্যে ঝড় চলতেছে, ঝড়। এই ঝড়টাকে হচ্ছে যে এখনই ঠান্ডা করতে হবে। জল উচ্ছ্বাস চলতেছে মাথার মধ্যে। খুব সহজ বুদ্ধি, আল্লাহ নিজের প্রত্যেকের হাতে দিয়েছে। আচ্ছা, এখানে শ্বাস প্রশ্বাস চলতেছে না এরকম কেউ আছেন যে শ্বাস প্রশ্বাস নিতে পারতেছে না এরকম কেউ? কয়েকজন হাত উঠেছে। ও ভেরি নাইস। আচ্ছা, ও হয়তো বুঝতেছে না যে শ্বাস প্রশ্বাস জিনিসটা কি, কিছু তো চেষ্টা করতেছি না, অটোমেটিক হচ্ছে। আচ্ছা, ভেরি নাইস। এই পৃথিবীতে কি এমন কোনো জীবিত লোক আছে যার শ্বাস প্রশ্বাস বন্ধ আছে? কেউ আছে? নোবডি। এইবার একটা কাজ করব আমরা, সেটা কি? শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের একটা নার্ভের সম্পর্ক আছে, যেই নার্ভটার নাম হচ্ছে ফ্রেনিক নার্ভ। এই নার্ভটা কি করে জানেন? এই নার্ভটা যদি ঠান্ডা হয়, শান্ত হয়, সে তার পরেরটাকে, ওইটা তার পরেরটাকে, ওইটা তার পরেরটাকে, এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যায়। তাইলে ভাই ওই নার্ভকে কিভাবে শান্ত করব? একটা বুদ্ধি আছে, সেটা কি? বুক ভরে শ্বাস নিতে হবে। এখন আমি সে নেন তো। আজানের সময় আমরা নিতে পারতাম, লাভ হইতো। ওই সময় মাথায় কাজ করে নাই, পানি খাই নাই তো কাজ করতে পারে নাই। আচ্ছা, আজানের সময় কি বলতে থাকবো? আচ্ছা আচ্ছা, আমরা যখন এই যে বুক ভরে শ্বাস নিচ্ছি এবং ছাড়তেছি না, তখন আমাদের শরীরের যে কোষগুলো আছে এই কোষগুলো প্রায় 5000 ml পর্যন্ত হচ্ছে অক্সিজেন পায়। কত ml পর্যন্ত? আচ্ছা, আপনাদের কারো যদি এখন আমি টুটি চিপে ধরি, 5 মিনিটের মধ্যে একটা লোক মরে যাবে না? কিসের কারণে মরতেছে? কারণ অক্সিজেন পাচ্ছে না, কোষ শক্তি উৎপন্ন করতে পারতেছে না, লোকটা মরে যাচ্ছে। যে কেউ যখন কোনো টেনশনের মধ্যে থাকেন, কোনো দেখা যাচ্ছে যে আজানের সময় আসলে হ্যাঁ আচ্ছা, যে হিসাব বলছিলাম, যে কেউ যদি কোনো টেনশনের মধ্যে থাকেন, দেখা যাচ্ছে যে খুব মনটা ভালো লাগতেছে না, অস্থির লাগতেছে, আছে না?
এইরকম কোনো বন্ধু বান্ধব হঠাৎ করে দেখতেছেন যে কাজের মধ্যে ঠিক নাই, দেখা যাচ্ছে মনটা কেমন করতেছে, একটা কাজ করবেন, সেটা কি জানেন? তাকে বলবেন যে তুই আমাদের সাথে বুক ভরে শ্বাস নে আর শ্বাস ছাড়, শ্বাস নে জোরে, শ্বাস ছাড়। আপনার ঘুমের সমস্যা, আপনার মনের মধ্যে টেনশন, অ্যাংজাইটি, মন ভালো লাগতেছে না, যে কোনো সমস্যার একমাত্র সমাধান হচ্ছে ওই সময় বুক ভরে শ্বাস নিবে, শ্বাস ছাড়বে। তার মানে আপনার যত সমস্যা আছে সবগুলো সমস্যার এক নাম্বার এবং সবচেয়ে সেরা টাকা ছাড়া একটা বুদ্ধি, সেটা হচ্ছে বুক ভরে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া, এটা এক নাম্বার। আচ্ছা, অনেককে দুর্বল লাগে, যে পড়ার সময় দেখা যাচ্ছে যে শক্তি ঠিকভাবে পাচ্ছে না, ওই সময় দুর্বল লাগে, এইরকম কারা কারা হাত উঁচু করেন তো? আচ্ছা বাবা, ঠিক আছে। শোনেন, যখনই দুর্বল লাগবে, একদম সহজ বুদ্ধি, খুব সহজ। যদি প্রেশার সাধারণত এই বয়সের বেশিরভাগ ধরনের বেশি থাকবে না, ওট স্যালাইন একটা হাফ লিটার পানিতে গুলায় খেয়ে ফেলবেন, তার সাথে ওট স্যালাইন একটা খেয়ে ফেললেন, তার সাথে দুইটা জাস্ট হচ্ছে যে দুইটা খেজুর খাবেন, ওট স্যালাইন আর দুইটা খেজুর। ওট স্যালাইন আর দুইটা খেজুর খাওয়ার পরে আপনি দেখবেন এই দুইটা কাজ করার পরে চোখটা আছে না, চোখটা 2 থেকে 5 মিনিট বন্ধ করে রাখবেন। চোখ যখনই 2 থেকে 5 মিনিট বন্ধ করলেন, বন্ধ করার পরে শোনেন, একটা কলম নেবেন, কলম নেওয়ার পরে কলমটা একটা বড় বৃত্ত আর্ট করলেন, ছোট 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 ছোট, এরকম করে করতে করতে এক জায়গায় একসময় কেন্দ্রে যাবে না, একদম একটা পয়েন্টে। এটা আর্ট করার আগে চিন্তা করবেন এই বড় বৃত্ত থেকে আস্তে 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 ছোটোর দিকে যাচ্ছি, ছোটোর দিকে যাচ্ছি, ছোটোর দিকে যাচ্ছি, যখন কেন্দ্রে যাবে আমার ব্রেনটা পুরোপুরি পড়ার মধ্যে মনোযোগী হয়ে যাবে। 3টা কাজ বলছি। প্রথম হচ্ছে একটা স্যালাইন খেয়ে ফেললেন হাফ লিটার পানিতে, 2টা হচ্ছে খেজুর, তারপরে এইরকম করে একটা বৃত্ত আর্ট করতেছেন, বৃত্তটা আর্ট করতে 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 যখন কেন্দ্রে চলে গেল, আমার পুরা মনটা পড়ার মধ্যে চলে আসবে। এইটা চিন্তা করে আমি পড়া শুরু করব। পড়া যখন আপনি শুরু করবেন, পড়া অনেকেই আছে যে পড়া পড়তে পারে না কেন, অনেকেই বলে যে আমি তো পড়তে পারি, প্রত্যেকদিন মনে হয় আগামীকাল থেকে শুরু করব, কিন্তু আগামীকাল মনে হয় যে ঠিক আছে শুক্রবার থেকে শুরু করব, শুক্রবার মনে হয় শনিবার, তারপরে মনে হয় আগামী সপ্তাহের আবার প্রথম দিন, ওইটা গেল যে ঠিক আছে এই মাসের আর 3-4টা দিন যাও, 1 তারিখ থেকে শুরু করবো, এরকম হয় না? কারা কারা হাত করেন তো? ও ভেরি ফাইন। আচ্ছা, এইটার সমাধান কি? এবং এটা যাদের হয় তাদের কি সমস্যা আমি বলি। তাদের 1 নম্বর সমস্যা কি জানেন? তারা রুটিন করে 18 থেকে 20 ঘন্টা পড়বে, 3 থেকে 4 ঘন্টা ঘুমাবে এবং 1 মিনিটও বাদ নাই, প্রত্যেক ঘন্টা মিনিটে মিনিটে পড়া। তা এরা যখন পড়তে বসার আগে বলে যে আগামীকাল তো 18 ঘন্টা পড়তেছি, আজকে একটু বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করে টাইমটা যাক, ঠিক না? এবং মনে করে যে ফেসবুকে যখন যাবে, মনে করে যে ঠিক আছে ফেসবুকে 5টা মিনিট যাই, যে এই তো চলে আসতেছি, ফেসবুকে যে কমেন্ট সেকশনে মারামারি শুরু করে দিছি, যে রাত শেষ, আচ্ছা এই তো দুপুরের পর থেকে শুরু হবে, দুপুরও শেষ, ঠিক আছে এই দিনটা গেছে, শনিবার থেকে আল্লাহর রহমতে শুরু হবে। আচ্ছা, এটার সমাধান কি? সমাধান চান না? সমাধান এত কিছু খেয়াল রাখতে পারবেন, লিখে রাখতে হইতো, ধরবো কিন্তু আমি, কিন্তু আজকের লেকচারটা খুব ঠুসর মসর হয়েছে, কিন্তু এখন আমরা সাজাই নিব ইনশাআল্লাহ। যখনই পড়তে বসবেন, পড়ার আগে 1 মিনিট পড়বেন, যে ভাই এটা আবার কেমন কথা, পড়ার আগে টার্গেট করবেন যে আমি 1 মিনিট পড়বো, জাস্ট 1, যে ভাই এটা আবার কেমন কথা। ব্রেনকে যখন বলবেন যে 1 মিনিট, ব্রেন কবে 1 মিনিট তো ঠিক আছে পড়া যায়। 1 মিনিট শুরু হইলো, আপনি অবাক হয়ে যাবেন, 2 মিনিট পড়লেন, 3 মিনিট, তারপরে যেন আর পড়বো না, কিন্তু ব্রেন বলবে যেন আরেকটু পর, 5 মিনিট, 7 মিনিট, এইরকম করে করে আপনি টার্গেট করছেন 1 মিনিট পড়া, কিন্তু 5-7 মিনিট পড়লেন, পড়ার পরে যে ঠিক আছে আমি এখন একটু রেস্ট নিব। কি রেস্ট? একটা বুদ্ধি আছে আমার কাছে। কয়েন দেখছেন? কয়েনটা আছে না, 5 মিনিট পড়ার পরে কয়েনটা পকেট থেকে বের করবেন, বের করার পরে আপনার সবচেয়ে পছন্দের 2টা কাজ রাখবেন। কিরকম? যে যদি শাপলা উঠে, শাপলা, তাহলে হচ্ছে আমি হাঁটতে বেরোবো, হাঁটবো। আর যদি দেখা যাচ্ছে যে হচ্ছে যে বাঘ উঠছে, তাহলে বাড়িতে বা বন্ধু বান্ধব কারোর সাথে এমনিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তার সাথে হচ্ছে 2-3 মিনিট কথা বলবো, তাহলে ব্রেন খুব মারাত্মক। কিরে একটা নতুন জিনিস হবে যে শাপলা উঠলে হাঁটবো, যদি বাঘ উঠে তাহলে বন্ধু বান্ধবের সাথে কথা বলবো, ঠিক আছে। একবার টর্চ করলেন, করার পরে শাপলা উঠছে, হাঁটতে বের হইলেন। যখন আপনি হাঁটবেন না, হাঁটার সাথে সাথে আমাদের যে টেনশনের একটা হরমোন আছে, একটা উপাদান আছে, তার নাম কর্টিসল, সেই কর্টিসলটা কমতে থাকবে।
আপনি যখনই হাঁটতেছেন কর্টিসল কমতেছে, এবং হাঁটার কারণে এক্সারসাইজ হচ্ছে না, তখন এন্ডরফিন ক্ষরণ হচ্ছে। কি ক্ষরণ হচ্ছে? এন্ডরফিন। এন্ডরফিন কি জানেন? ওই যে যারা দেখবেন যে ড্রাগ অ্যাডিক্ট, আল্লাহ হেফাজত করুক, দেখবেন যে ড্রাগ যখন নিছে তারপরে যে আপনি বলতেছেন ভাই কেমন আছে, ভাই খুব ভালো আছি, কি সুন্দর অসাধারণ দুনিয়া, হেভি খুশি। তার কি ব্যাপার, আর কি হয়েছে? ওই সময় কি হয়, ব্রেইনের মধ্যে হ্যালুসিনেশন হয়, ডিলিউশন হয়, ইলিউশন হয়। সহজ করে বলি, ওই সময় তার নিজের একটা জগৎ তৈরি হয়ে যায়, সে নাচতেছে, ঘুরতেছে, অন্যরকম মজা। এবং ওই সময় তাকে যে যেটা চাবেন সে বলবে যে হ্যাঁ এটা দিয়ে দাও। তারপরে আপনার ওইটার প্রভাব যখন নাই হয়ে গেল, তারপরে তাকে যে বলবেন যে আপনি যে দিতে চাইছেন, হ্যাঁ কিসের কি বলছিস, তো কোনো জিনিস খেয়াল নাই, ফালতু বলো, এই সময় তুই আসছিস, অন্যরকম খারাপ ব্যবহার। তাই এইটা যে হয়, এইটার কারণটা কি জানেন? যেই সময় আপনি ওর মনটা খুব চাঙ্গা ছিল, ওই সময় ওর মস্তিষ্কের মধ্যে একটা উপাদান তৈরি হয়, ওই টাইপের উপাদান হচ্ছে এন্ডরফিন। তার মানে আপনি যখন হাঁটবেন, হাঁটার সময় আমার ব্রেইনে এন্ডরফিন তৈরি হয়। এন্ডরফিন যখন তৈরি হবে তখন আপনার মনটা চাঙ্গা হবে। আচ্ছা, মন যদি চাঙ্গা হয় তাহলে আপনার মাথার মধ্যে যে নিউরন আছে এরা খুশি হবে না কষ্টের মধ্যে থাকবে বলেন তো? খুশি হইলে সে কি একটা জিনিস মনে রাখবে নাকি মনে রাখবে না? তাইলে তখন পড়াশোনা ভালো হবে না খারাপ হবে? এই যে আপনাদের পাশে বোধহয় ক্যাডেট কলেজ আছে, ক্যাডেট কলেজে একটা নিয়ম আছে, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ। তো অনেকে মনে করে ফিজিক্যাল এক্সারসাইজ করতেছি, হাঁটাহাঁটি করতেছি, টাইম লস। নো, আপনি যখন ফিজিক্যাল এক্সারসাইজ করবেন তখন আপনার ব্রেইনগুলো এত অ্যাক্টিভ হবে, নিউরনগুলো একটার সাথে একটার কানেকশন এত ভালো হবে, দেখবেন যেইটা পড়তেছেন পড়াটা সে আটকায় ধরতেছে, পড়াটাকে সে একদম প্যাকেট করে রাখতেছে। আর যখনই আপনি হাঁটা চলাফেরা করবেন না, তখন দেখবেন আপনার ব্রেন যে আছে ওই ব্রেনটা ঠিকভাবে। তাহলে প্রত্যেকের একদম শেষের দিকে চলে আসছি, আমরা প্রত্যেকে ঘুমাইতে যাব তাড়াতাড়ি না দেরিতে? প্রত্যেক ঘন্টায় কয় মিনিট রিভিশন? রাতে ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে। ব্রয়লার মুরগি থেকে যদি ওই যে ক্ষতিকর উপাদান থেকে যদি বাঁচতে চাই, তাহলে আব্বা আমার সাথে কথা বলতে হবে কিনা? বলতে হবে না? আচ্ছা, বাচ্চা কাচ্চা সব সময় যদি আশেপাশে থাকে সবাই মিলে, তাহলে অক্সিটোসিন তৈরি হবে না? এটা রক্তের জন্য ভালো না খারাপ? আর যে যেটা হইতে চাই ওইটাকে লিখে ফেলবো কি ফেলবো না? ওইটা যদি লিখে ফেলি, ওইটা কি হইতে চাই না হয়ে গেছি? হয়ে গেছি। কোন কালি দিয়ে লিখবো? নীল কালি দিয়ে লিখবো। আর প্রত্যেক স্টুডেন্টকে বলবো, যে কোনো টেনশন, অ্যাংজাইটি যে অবস্থায় থাকি না কেন, বুক ভরে শ্বাস নিব এবং শ্বাস ছাড়বো, ইনশাল্লাহ অসাধারণ কিছু করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।